Assalamu alaikum, dear all. Welcome all of you once again to our online class. তো আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সূর্য, অর্থাৎ অ্যাস্ট্রোফিজিক্স অনার্স আমাদের যে থার্ড ইয়ারের যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত সিলেবাস, অর্থাৎ তোমরা যদি অ্যাস্ট্রোফিজিক্স সিলেবাসটা দেখো, তো সেখানকার একটা টপিক হচ্ছে দ্য সান। তো এটা আসলে আমাদের এই সূর্যটা, এটা নিয়ে আসলে দেখবা ৩টা লেকচারের কথা ওখানে বলা হয়েছে। তো এটার মধ্যে প্রথম যে অংশ, দ্য ইন্টেরিয়র অফ দ্য সান, ঠিক আছে? অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য সান এবং বলতে পারো যে অ্যাটমসফিয়ার অফ দ্য সান, এই দুটো প্রায় একসাথেই বলতে পারো। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি আসলে তোমাদের জন্য স্লাইড আকারে তোমাদের জন্য এই লেকচারটা আমি রেডি করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে আসলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের সূর্যের একটা ছবি, এবং আরেকটু ভালো করে বললে এটা একটা কম্পিউটারাইজড মডেল। কারণ এটা আমরা এটা আমরা আসলে আমাদের একটা বলতে পারো যে বিভিন্ন এক্সপেরিমেন্ট করার কারণে আমরা এখন পর্যন্ত আমাদের যে পৃথিবীব্যাপী অর্থাৎ আমাদের এখন পর্যন্ত যে থিওরি, মানে বলতে পারো যে এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এটার উপর ভিত্তি করে আসলে সূর্যের যে ইন্টেরিয়র মডেল এটা আমরা দাঁড় করিয়েছি, ঠিক আছে? তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, যে সত্যিকার ভাবেই কিন্তু কেউ আজ পর্যন্ত অর্থাৎ পরীক্ষা করে দেখেনি যে আসলে সানের ইন্টেরিয়রে কি আছে। হ্যাঁ, কেউ এটা জানে না। সানের ইন্টেরিয়রের মধ্যে আসলে কি আছে এটা কিন্তু কেউ জানে না। এই বিষয়টা আগে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিভাবে বুঝছি? আমরা একটু পরেই দেখব যে আসলে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা একটা মডেল দাঁড় করিয়েছি, সেটাকেই আমরা বলছি যে দ্য ইন্টেরিয়র মডেল অফ দ্য সান। তো সেটার উপর ভিত্তি করেই আসলে আমরা আমাদের আলোচনাটা আজকে করব। তো তোমরা এখানে যেই ছবিটা দেখতে পাচ্ছ, আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি সান ইজ ওয়ান অফ দ্য স্টার্স অফ আওয়ার গ্যালাক্সি, ঠিক না? যে সান হচ্ছে আমাদের অন্যান্য সূর্যের মতোই একটা তারকার মতোই একটা সূর্য তারকা, এবং আমাদের সব থেকে কাছের তারকা হচ্ছে সূর্য, এবং এখান থেকে আমাদের সোলার সিস্টেমটা এসেছে। তো যে বিষয়টা আমরা সবাই জানি সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন ইজ দ্য সোর্স অফ দ্য সানস এনার্জি। আচ্ছা, এই বিষয়টা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আমাদের যেই বিষয়টা আসলে আমরা জানতাম না যে আসলে সানের ইন্টেরিয়রে কি ঘটনাগুলো ঘটছে, ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে আমরা এই বিষয়টা জানবো। তো তার আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আবারও বলি, এটা একটা কম্পিউটারাইজড মডেল, যেখানে দেখা যাচ্ছে সানের এই হলুদ অংশটা দেখো, এটা হচ্ছে দ্য কোর অফ দ্য সান। আর এই যে একেবারে বাইরের যে হালকা যে গোলাপি অংশটা, বা হালকা গোলাপি মতো যে অংশটা, সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলছি যে সূর্যপৃষ্ঠ। হ্যাঁ, বা একেবারে সূর্যপৃষ্ঠ বলতে আমরা যেটা বুঝি যে ফটোস্ফিয়ার, দেখো একদম নিচে এই যে লেখা আছে ফটোস্ফিয়ার। অর্থাৎ ফটোস্ফিয়ার বলতে কি, একেবারে পৃষ্ঠ থেকে তুমি বলতে পারো যে মানে কি বলবো, যে খুব বেশি জোর হলে ধরো 160 কিলোমিটার বা 161 কিলোমিটার, এরকম আর কি, প্রায় 100 মাইল, 100 মাইল পর্যন্ত ডিপ। এটাকে বলা হচ্ছে ফটোস্ফিয়ার, ঠিক আছে? অর্থাৎ সূর্যপৃষ্ঠ বলতে আমরা যেটা বুঝি, এবং আমরা খালি চোখে তাকালে সূর্যের যে অংশটা দেখতে পাই, এটাই কিন্তু আসলে বলতে পারো সূর্যপৃষ্ঠ, কারণ ভেতরের কোনো অংশ দেখার ক্ষমতা আসলে আমাদের নেই। এই সূর্যপৃষ্ঠ, এইটার যে টেম্পারেচার, এটা কিন্তু 5400 কেলভিন, ঠিক আছে? এটা হচ্ছে 5400 কেলভিন। তো তুমি তার সাথে 273 যোগ দাও, তো তার মানে 5673 ডিগ্রি সেলসিয়াস। 5673 ডিগ্রি সেলসিয়াস বা 5400 কেলভিন। অর্থাৎ তোমরা জাস্ট একটু যদি কম্পেয়ার করো যে আমাদের গরম পানি, তাই না? আমাদের গরম পানিগুলো ফোটে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 373 কেলভিনে। তো কোথায় 373 কেলভিন, এই গরম পানি যদি আমাদের গায়ে পড়ে তো আমাদের খুবই ভয়াবহ অবস্থা হয়। এমনও অনেক আছে যে গরম পানি পড়ার কারণে অনেক মানুষ মারা যায়। তো এটাই আমাদের শরীরের জন্য অসহ্য। তো সেখানে
373 জায়গায় 5400 কেলভিন, মানে অনেক অনেক টেম্পারেচার। তো এটা হচ্ছে সূর্যের যে সারফেস, যেটাকে আমরা বলি ফটোস্ফিয়ার, সেটা। অর্থাৎ আমাদের ফটোস্ফিয়ারের টেম্পারেচার কত? 5400 কেলভিন। অর্থাৎ সূর্যের পৃষ্ঠ থেকে 100 মাইল পর্যন্ত গভীর এই অংশটাকে আমরা বলছি ফটোস্ফিয়ার। আচ্ছা, ফাইন। তাহলে এর পরবর্তী যে অংশ, অর্থাৎ আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, এই তোমার অর্থে সূর্যের মাঝখানে মাঝখানে আবার কিছু জায়গা থাকে যেটার নাম হচ্ছে আমরা। হ্যাঁ, এই যে, এই খেয়াল করো, এই যে সাদা অংশ বা হালকা গোলাপি অংশের মাঝখানে একটা লাল রঙের একটা জায়গা দেখানো হচ্ছে, এটা হচ্ছে তোমার আমরা। হ্যাঁ, অর্থাৎ আমরা কিন্তু জানি যে সূর্যের ভেতরে রীতিমতো কিন্তু মানে সৌরঝড় হয়। সূর্যের মধ্যে মনে হয় যে আগুনের ফুলকি উপরে উঠে নেমে যাচ্ছে। তো এই অনেক রকম বিষয় দেখা যায়। তো এরকম আরেকটা বিষয় হচ্ছে আমরা, যেটা টেম্পারেচার হচ্ছে 4500 কেলভিন। আচ্ছা, তো এরপরে আমরা যদি আস্তে আস্তে মনে করো যে এটা আমি আবারও বলি, এটা কিন্তু কম্পিউটারাইজড মডেল, এটা বিজ্ঞানীদের এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কিন্তু এটা কিন্তু আমি আবারও বলছি, কেউ আজ পর্যন্ত সূর্যের মধ্যে যে দেখেনি বা এটা যাওয়ার সম্ভাবনা নয় আসলে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো এরপরে সূর্যের আরো ভেতরে যদি যাওয়া যায়, তো এক যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোস্ফিয়ার, যেটার হচ্ছে লোয়ার পার্টের টেম্পারেচার হচ্ছে আমাদের 20,000 20,000 কেলভিন এবং আপারের হচ্ছে 1,00,000 কেলভিন। তো আমরা যদি এরপর আরো গভীরে তোমার যাই, সেটা হচ্ছে আমরা দেখব ইনার করোনা। হ্যাঁ, ইনার করোনা, এটা বর্তমান করোনা ভাইরাসের নামের সাথে মিলে গিয়েছে, কিন্তু আসলে দুটো জিনিস আলাদা। অর্থাৎ কোরের যে ব্যাপারটা একটা অর্থে বলা হচ্ছে, তো ইনার করোনা এটা হচ্ছে তোমার 1 মিলিয়ন কেলভিন, এবং আউটার যে করোনা এটা হচ্ছে তোমার 2 মিলিয়ন কেলভিন। হ্যাঁ, তো এবং আমরা একটু পরে আবার দেখব যে আসলে এই সূর্যের একদম ভেতরের অংশটা আসলে তাপ তোমার রেডিয়েশন আকারে বাইরে আসে, এবং এরপর একটা অংশের পরে সেটা হচ্ছে তোমার কনভেকশন আকারে পৃষ্ঠে পর্যন্ত আসে, সেটা আমরা একটু পরে দেখব। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সূর্যের যে কোর, যেইখানে আসলে মূল ফিউশনটা হচ্ছে, নিউক্লিয়ার ফিউশনটা হচ্ছে, আমরা জানি যে আসলে হাইড্রোজেনের ফিউশন হচ্ছে হয়ে হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। এই কোরটা কিন্তু ভয়াবহ, এটা কিন্তু 16 মিলিয়ন কেলভিন, অর্থাৎ 1,60,00,000 কেলভিন। 1,60,00,000 কেলভিন, আনবিলিভেবল, আনবিলিভেবল, ঠিক না? তো আমরা আসো এবার একটু ধাপে ধাপে দেখি। তো আমি এখানে তোমাদের জন্য বেশ কিছু স্লাইড রেডি করেছি। তো আমি যদি আসলে এবার একটু ইনফরমেটিভ আকারে স্লাইডটা একটু দেখি, আমরা যদি একটু ব্যাকে যাই, দেখো, খেয়াল করো। আচ্ছা, তো খেয়াল করো, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমি জাস্ট একটু স্লাইড আকারে তোমাদেরকে দেখাই যে হোয়াট ডু উই নো অ্যাবাউট দ্য সান, ঠিক না? তো আমরা যেটা জানি, সান ইজ কম্পোজড অফ প্লাজমা, ঠিক আছে, এটা আমরা জানি। অ্যান্ড অল অ্যাটমস ইন দ্য ইন্টেরিয়র আর আয়োনাইজড, ইলেকট্রনস রিমুভড, আই মিন, তারপর বিহেভস লাইক এ হট গ্যাস, নো সলিড অর লিকুইড কম্পোনেন্ট ইন দ্য সান, and the sun has been stable for billion of years। হ্যাঁ, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে বিলিয়ন অফ ইয়ার্স ধরে সানের কিন্তু স্টেবল অবস্থায় আছে। And we also know the pressure and gravity are balanced, keeping the sun in hydrostatic equilibrium, ঠিক না? অর্থাৎ আমরা বলে থাকি যে আসলে সান এখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, এবং এটা আসলে অনেক বছরের পর বছর, বিলিয়ন বিলিয়ন বছর ধরে সান এভাবে আছে। তো এক্স্যাক্টলি বললে আমাদের সানের ধরো বয়স এভাবে ধরা হয় যে 5 বিলিয়ন ইয়ার্স, অলরেডি 5 বিলিয়ন ইয়ার্স, এবং আমাদের পৃথিবী হচ্ছে তোমার 4.7 বিলিয়ন ইয়ার্স। হ্যাঁ, এভাবে অনেক সময় ধরা হয়ে থাকে, বা 4.2 বিলিয়ন ইয়ার্স। তো আমাদের সানের মধ্যে আর একটা ব্যাপার তোমরা যদি একটু দেখো, সেটা হচ্ছে ইনওয়ার্ড গ্র্যাভিটি অ্যান্ড আউটওয়ার্ড প্রেশার ডিউ টু দ্য ফিউশন, both are same, that's why the sun is in a stable position। আচ্ছা, তো অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু অলরেডি আমাদের জানা, এটা আমরা আগেও আলোচনা করেছি। তো আমরা আরেকটা ব্যাপার যদি একটু খেয়াল করো, যে আরেকটা ব্যাপার যদি আমরা একটু দেখি যে আসলে
আমরা আসলে কিভাবে আহ, তোমার অর্থাৎ সানের ব্যাপারগুলো আসলে বুঝলাম, ঠিক না? তো এই যে আমি আগেই বললাম যে আমাদের বিভিন্ন যে তথ্য উপাত্ত, বিভিন্ন এক্সপেরিমেন্টের উপর, এটার উপর ভিত্তি করে ইন্টেরিয়র মডেলটা তৈরি করা হয়েছে। তো এখানে যদি আমরা আরেকটা স্লাইড দেখি, দেখো এটা বলছে যে হোয়াট ডু উই হোয়াট ডু উই নো অ্যাবাউট দ্য সান। আচ্ছা, আমরা যেটা জানি, দ্য সারফেস টেম্পারেচার অফ দ্য সান রিমেইনস কনস্ট্যান্ট, অর্থাৎ এটা হচ্ছে 5400 কেলভিন, অ্যান্ড দ্য মেজর চেঞ্জেস ইন সারফেস টেম্পারেচার অফ সান উড বিন নো লাইফ অন আর্থ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সারফেস যে টেম্পারেচার, ঠিক না? আসলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সানের কোর, আমরা অলরেডি বলেছি 1,60,00,000 কেলভিন হচ্ছে এর কোরের তাপমাত্রা। কিন্তু এটা আল্লাহ পাকের অশেষ রহমতে সারফেসে এটা কিন্তু এত না, 5400 কেলভিন। তো এটাই বলা হচ্ছে যে কোনো মেজর চেঞ্জ দেখা যাচ্ছে 5400 জায়গায় যদি এটা 10,000 হয়ে যায়, বা আর 9,000 হয়ে যায়, কিংবা আরো বেড়ে যায়, কিংবা 5400 জায়গায় 2,000 হয়ে যায়, খুব কমে যায়, তাহলে কিন্তু এটার মানে হচ্ছে there would be no life on earth। অর্থাৎ অ্যাজ ইফ যে এই টেম্পারেচারটা আমাদের জন্য একেবারে পারফেক্ট একটা অবস্থা তৈরি করেছে, যে এটার কোনো চেঞ্জ হওয়া মানে ভয়াবহ ব্যাপার। এবং আরেকটা বিষয়টা হচ্ছে এনার্জি ইজ ট্রান্সফার্ড বাই বোথ কনভেকশন এন্ড রেডিয়েশন, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে আমাদের। অর্থাৎ আমাদের এখন পর্যন্ত যে ইন্টেরিয়র মডেল, সেই মডেল অনুযায়ী আমাদের ধারণা, বিজ্ঞানীদের অর্থাৎ বিজ্ঞানীরা মনে করেন যে সানের ভেতরে দুইভাবেই এনার্জি ট্রান্সফার্ড হয়ে তার সারফেসে আসে। একটা হচ্ছে শুরুতে হয় রেডিয়েশন, তারপর হয় কনভেকশন। এটা আমরা সামনে দেখব। তো আমরা যদি পরের স্লাইডটা এবার একটু দেখি, দ্য মডেল অফ দ্য সোলার ইন্টেরিয়র। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, আমরা এখানে একটা সোলার মডেলের ইন্টেরিয়র একটা দেখাচ্ছি। অর্থাৎ তোমরা খেলো, এই কোণের একদম নিচের যে পাদবিন্দুটা, এটা হচ্ছে আসলে কোর। অর্থাৎ বুঝতেই পারছো, এই চরম উজ্জ্বল অংশটা হচ্ছে কোর। তারপরের এই হলুদ, এই হালকা হলুদ বলাই ভালো, এই হলুদ অংশটা হচ্ছে তোমার রেডিয়েটিভ, অর্থাৎ এটা হচ্ছে কোরের উপরের অংশ। এবং এখানে আমরা বলি যে কোরে যখন এনার্জি রিলিজ হয়, সেখান থেকে রেডিয়েশন আকারে এই তোমার হলুদ অংশ পর্যন্ত পাস করে, এবং যেখান থেকে লাল অংশ শুরু হলো, তারপর থেকে কনভেকশন শুরু হয়। অর্থাৎ কনভেকশন শুরু হয়ে তারপর হচ্ছে আমাদের সানের সারফেস, অর্থাৎ উপরে যে তোমরা উজ্জ্বল অংশটা দেখছো, এটাই আসলে সানের সারফেস। তো what is the model of the solar interior? So using the information we know about the sun, we can calculate a model, যেটার কথা আমরা বললাম। So energy is generated at the core, এই বিষয়টা আমরা বুঝছি যে আসলে এনার্জি কোরেই তৈরি হয়, and energy moves outward, অর্থাৎ কোর থেকে হয়ে এটা চারপাশে ছড়িয়ে পড়ে, ফার্স্ট বাই রেডিয়েশন, যেটা আমরা বললাম, দেন বাই কনভেকশন, আনটিল ইট রিচেস দ্য ফটোস্ফিয়ার। ফটোস্ফিয়ার বলতে আমরা আগেই পড়লাম, সানের পৃষ্ঠ থেকে 100 মাইল গভীর পর্যন্ত হচ্ছে ফটোস্ফিয়ার। অ্যান্ড দ্য মডেল অফ দ্য ইন্টেরিয়ার নিডস টু ম্যাচ হোয়াট উই সি অন ফটোস্ফিয়ার। অর্থাৎ আমি যেহেতু এই বিষয়টা একটা কম্পিউটারাইজ মডেল, এটা একটা বিজ্ঞানের তৈরি করা মডেল, সুতরাং এখানে এই কথাটাই বলা হচ্ছে যে আমরা ফটোস্ফিয়ারে যে ব্যাপারটা দেখি, সেটার সাথে অবশ্যই এই ব্যাপারগুলো ম্যাচ হওয়া উচিত। আদারওয়াইজ এই মডেলটা কিন্তু রিজেক্টেড হবে। এবং আমরা সামনেই দেখব যে অলরেডি বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়েছে, এই মডেলে কিছু চেঞ্জ আনা হয়েছে। আচ্ছা, তো আমরা একটু যদি সামনে আগাই। আহ, আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, বিজ্ঞানীরা একটা জিনিস অবজার্ভ করেছেন, সেটা হচ্ছে সান, সূর্যের মধ্যে পালসেশন আছে। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে এটাকে পালসেশন বলতে আমরা বোঝাচ্ছি অনুরণন, হ্যাঁ, বা আহ, অর্থাৎ আহ, সেটা হচ্ছে, আমরা জানি যে কথার কথা, আমরা যদি একটা পানিতে একটা একটা বলা যেতে পারে স্থির পানিতে আমরা যদি একটা পাথর ফেলি, তাহলে কিন্তু একটা ডিস্টারবেন্স তৈরি হয়, ঠিক না? একটা পাথর ফেললে কিন্তু কি হয় বলো, একটা পাথর ফেললে সেখানে ওয়েভ জেনারেট হয়। তো আমরা এই ওয়েভটাকে বলি যে ইট ইজ আ ডিস্টারবেন্স, ঠিক না? ইট ইজ এ ডিস্টারবেন্স। ঠিক একইভাবে আহ, এটা বিজ্ঞানীরা বলে থাকেন যে সূর্যের মধ্যে যদি কেউ, সোজা কথা, সূর্যের সারফেসে একটা বাড়ি দেয়া হয়, যদিও এটা গ্যাস, কিন্তু সূর্যের সারফেসে যদি একটা কোনো বাড়ি দেয়া হয় বা একটা আঘাত হয়, তাহলে এটাও আসলে সূর্যের ভেতরে একটা পালস ক্রিয়েট করবে। সূর্যের মধ্যে একটা পালস এখানে ক্রিয়েট হবে, এটাকেই বলা হচ্ছে সূর্যের মধ্যে পালসেশন। এবং এটা আসলে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এটা আমরা
পৃষ্ঠে আমরা এই যে সবুজ এবং সরি এই যে একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে রেড, সোজা কথা একটা হচ্ছে রেড শিফট, একটা হচ্ছে ব্লু শিফট, ঠিক না? তো রেড শিফট দিয়ে আমরা বোঝাচ্ছি যে জিনিসটা ভেতরে ঢুকে যাবে, আর ব্লু শিফট দিয়ে আমরা বোঝাচ্ছি এই জিনিসটা উপরে উঠে আসবে। অর্থাৎ এই ব্যাপারটা একটা এরকম যে একটা গোলকীয় পানির পৃষ্ঠের মধ্যে যদি একটা পাথর ফেলা হয় তাহলে সেই পানির তলগুলো যেমনি ভাবে ওঠানামা করে, ঠিক একইভাবে সূর্যের পৃষ্ঠের মধ্যেও এরকম অনেক কিছু ওঠানামা করে। তো এই পালসেশন ইন দ্য সান, এই সায়েন্সটাকে বলা হচ্ছে হেলিওসিসমোলজি। অর্থাৎ আমরা জানি যে সিসমোলজি, আমরা জানি সিসমোগ্রাফ, ঠিক না? এটা দিয়ে বোঝানো হয় দ্য পালসেশন অফ দ্য আর্থ। অর্থাৎ পৃথিবীর মধ্যে যে পালস ক্রিয়েট হয়, পৃথিবীর মধ্যে পৃথিবী পৃষ্ঠে যে ওয়েভ জেনারেটেড হয়, আমরা যেটার আরেকটা নাম হচ্ছে আর্থকোয়েক। তার মানে আর্থকোয়েক মেজার করার জন্য আমরা কি বলি? সিসমোগ্রাফ বা দিস ইজ দ্য সিসমোলজি। আর একইভাবে সূর্যের মধ্যে সানকোয়েক, অর্থাৎ মজা করে যদি আমরা বলি সানকোয়েক মেজার করার জন্য যে সায়েন্স, সেটাই হচ্ছে হেলিওসিসমোলজি। অর্থাৎ the sun pulsates, moves in and out at a very, very small rate, and the variations seen depend on the interior structure of the sun. অর্থাৎ এই অবজারভেশনের উপরে ভিত্তি করেও এই সোলার ইন্টেরিয়র মডেল বিজ্ঞানীরা দাঁড় করিয়েছেন, and allows for confirmation of models of the interior or their modification. এবং বিজ্ঞানীরা যখন দেখলেন যে আসলে সূর্যের মধ্যে এই পালসেশন ব্যাপারটা জেনারেট হয়, তার উপর ভিত্তি করে কিন্তু মডেলের অনেক আধুনিকীকরণ করা হয়েছে। অর্থাৎ এটা গেল একটা বিষয়। এরপরের ব্যাপারটা যদি আমরা দেখি, এটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমরা নিউট্রিনোর ব্যাপারটা আসলে এখনো এটা বিজ্ঞানীদের অনেক রহস্যময় একটা ব্যাপার বিজ্ঞানীদের জন্য। তোমরা জানো যে বেশ কিছুদিন আগে এরকম একটা হঠাৎ করে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লো যে আলোর থেকেও গতিশীল একটা বিষয় পাওয়া গিয়েছিল, যদিও এটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে যে আসলে সেই এক্সপেরিমেন্টের একটা প্রবলেম ছিল। কিন্তু তারপরও নিউট্রিনো ইটসেলফ এমন একটা বলতে পারো যে এমন একটা মানে কি বলা যেতে পারে ফান্ডামেন্টাল পার্টিকেল লেভেলের এমন একটা বিষয় যেটা আসলে অত্যন্ত মানে বিস্ময়কর এবং যার আচরণ খুবই অদ্ভুত। যেমন নিউট্রিনো ব্যাপারটা যদি আমরা একটু বলি, যে নিউট্রিনো ব্যাপারটা সূর্যের কোরের মধ্যে যখন আসলে একটা প্রোটন প্রোটন কলিশন হয়, একটা প্রোটন প্রোটন কলিশন হওয়ার কারণে একটা প্রোটন একটা নিউট্রন জেনারেট হয় সেখানে, এবং সেটার একটা এক্সট্রা পার্ট হিসেবে আসে নিউট্রিনো। তো নিউট্রিনোর অদ্ভুত বিষয়টা হচ্ছে নিউট্রিনো বলতে গেলে কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট না করে একেবারে কোর থেকে জেনারেট হয়ে নিউট্রিনো সূর্যের সারফেস ভেদ ভেদ করে একেবারে পৃথিবীতে পর্যন্ত চলে আসে। এবং এভাবে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে সূর্যের আলো আসতে যে সময় নেয় তার থেকে হালকা একটু বেশি সময় নেয়। অর্থাৎ সারফেস থেকে দেখা যাচ্ছে ৮-৯ মিনিটের মধ্যে নিউট্রিনো পৃথিবীতে চলে আসে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নিউট্রিনো বলতে গেলে প্রায় কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করে না, কোনো পার্টিকেলের সাথেই সেটা ইন্টারঅ্যাক্ট করে না। এই কারণে অনেক ভয়াবহ অনেক কিছু ভেদ করে, অর্থাৎ ভয়াবহ অনেক তোমার পুরুত্ব অনেক ভেদ করে নিউট্রিনো আসলে চলে আসতে পারে। তো এই সোলার নিউট্রিনো অবজার্ভ করার জন্য সারা পৃথিবীতে আসলে বিজ্ঞানীরা আহ অনেক অবজারভেটরি তৈরি করেছেন এবং সেখানে তারা অনেক অবজারভেশন করেছেন। আমরা সামনেই দেখব যে আসলে কিন্তু এই অবজারভেশনের মধ্যে আবার কিছু অদ্ভুত কিছু আহ, বলতে পারো যে আহ, যাকে আমরা বলি প্যারাডক্স, আসলে ঠিক প্যারাডক্স না, অর্থাৎ কিছু আহ, বিজ্ঞানীরা যেইভাবে ধারণা করেন যেই পরিমাণ নিউট্রিনো পাওয়া যাওয়ার কথা, দেখা যায় যে সেই পরিমাণ পাওয়া যায় না, তার 1/3 পাওয়া যায়। তো সেটার উপর ভিত্তি করে আবার মডেলগুলো নতুন ভাবে সমন্বয় করা হয়েছে। তো আমরা এটা একটু যদি পড়ি, দ্য সোলার নিউট্রিনোস প্রেডিক্টেড টু বি ফর্ম ইন দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য প্রোটন প্রোটন চেইন, যেটা আমরা বললাম। সো নিউট্রিনো ইজ প্রডিউসড in within the core, and neutrinos are very weakly interacting, আমরা এটা অলরেডি বলেছি। they do not interact through gravity or the electromagnetic force like ordinary matter। তারা গ্র্যাভিটি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা অন্যান্য যেরকম বস্তুগুলো গ্র্যাভিটি বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড হয় তাদের আসলে বলতে গেলে এরকম কিছুই হয় না। অ্যান্ড ক্যান ট্রাভেল থ্রু দ্য এন্টার সান উইদাউট ইন্টারঅ্যাক্টিং। অর্থাৎ কোর থেকে তৈরি হয়ে এটা টোটাল সান ক্রস করে আসতে পারে উইদাউট এনি ইন্টারাকশন। এবং আরেকটা বিষয়টা হচ্ছে অন রেয়ার অকেশনস, এই যে এই একটা ইনফরমেশন যে অন রেয়ার অকেশনস 1 in a billion নিউট্রিনো উইল ইন্টারাক্ট উইথ আ ক্লোরিন অ্যাটম। অর্থাৎ নিউট্রিনো দেখা যায় যে তোমার 1 বিলিয়ন অর্থাৎ টোটাল নাম্বারটা কিন্তু অনেক বিশাল।
একটা বিলিয়ন না, ওয়ান 1000 বিলিয়ন না, 1 মিলিয়ন বিলিয়ন না, দিস ইজ 1 বিলিয়ন নিউট্রিনোর মধ্যে দেখা যায় যে একটা নিউট্রিনো আসলে দেখা যাচ্ছে ক্লোরিন একটা অ্যাটমের সাথে আসলে ইন্টারঅ্যাক্ট করে। তো আরো বলা হচ্ছে যে কনভার্ট টু এ রেডিও অ্যাক্টিভ আর্গন নিউক্লিয়াস, convert to a radioactive argonucleus which gives off light that can be detected, gives us a direct look into the interior of the sun. তো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অর্থাৎ নিউট্রিনো পরীক্ষা নিরীক্ষা করেও আমরা আসলে সূর্যের যে ইন্টেরিয়র এটার একটা মডেলে আমরা অনেক কিছু যোগ করেছি বা বিজ্ঞানীরা অনেক কিছু আসলে জানতে পেরেছেন। আচ্ছা, তো এবার যেটা বলছিলাম যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি সোলার নিউট্রিনো প্যারাডক্স বা সোলার নিউট্রিনো প্রবলেম। তো খেয়াল করে দেখো এখানে তোমরা যে ছবিটা দেখছো এটা আসলে ভূগর্ভস্থ একটা হিউজ একটা টানেল তৈরি করা হয়েছে, যার মধ্যে আসলে ফ্লুইড দেয়া আছে, ফ্লুইড আকারে ক্লোরিন দেয়া আছে। এটা শুধুমাত্র করা হয়েছে নিউট্রিনো ডিটেক্ট করার জন্য। সো দিজ আর দ্য নিউট্রিনো ডিটেক্টরস, large tanks of cleaning fluid chlorine, and they are put in a mines well below the surface of earth, shield from cosmic rays. আচ্ছা, কারণ কি? কারণ এটা অনেক ভূগর্ভস্থ অনেক নিচে এই টানেলগুলো স্থাপন করা হয়েছে এবং সেখানে ক্লোরিন গ্যাস রাখা হয়েছে যাতে কোনো অন্যান্য কোনো কসমিক রে এই ক্লোরিন গ্যাসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে না পারে, কারণ আমরা জানি কসমিক যে রে গুলো আছে সেগুলো ক্লোরিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে। তো বিজ্ঞানীরা এটা দেখেছেন যে প্রবলেমটা কোথায় বা প্যারাডক্সটা কোথায় বলতে পারো। তারা দেখেছেন যে only about one third of the number of neutrinos predicted by the models of the solar interior were being detected. অর্থাৎ বিজ্ঞানীরা তারা যে সোলার মডেলের ইন্টেরিয়র মডেল তারা যে ডিজাইন করেছেন সেই মডেল অনুযায়ী যেই পরিমাণ নিউট্রিনো আসার কথা ছিল পৃথিবীতে দেখা যাচ্ছে সেই পরিমাণ ডিটেক্ট করা যাচ্ছে না। এই তাদের এই তৈরি করা এই সমস্ত যন্ত্র দিয়ে তার 1/3 মাত্র ডিটেক্ট করা যায়। তো স্বাভাবিক এটা বিজ্ঞানীদের একটা ধাঁধায় ফেলে দেয়। তো পরবর্তীতে আমরা পরবর্তী স্লাইডটা দেখি যে এটা আসলে হোয়াট ক্যান বি দ্য পসিবল সলিউশনস। সো আসলে ওয়ার দ্য সোলার মডেলস রং, তাহলে কি আসলে বিজ্ঞানীরা যে সোলার মডেল বলতে আমরা ইন্টেরিয়র মডেল বোঝাচ্ছি, তাহলে কি এটা ভুল ছিল? অর্থাৎ কুলার টেম্পারেচারস মিন ফিউয়ার নিউট্রিনোস অর হাউ টু রিকনসাইল উইথ মডেলস। অর্থাৎ বলা হচ্ছে যে যেমনি ভাবে বলা হচ্ছে যে কোরের টেম্পারেচার হচ্ছে 1,60,000 সরি 1,60,00,000 কেলভিন, তাহলে এগুলো কি চেঞ্জ করতে হবে নাকি ডিড উই নট আন্ডারস্ট্যান্ড দ্য নিউট্রিনো, অর্থাৎ নাকি আমরা নিউট্রিনোর ব্যাপারটাই আসলে বুঝি নাই, বিজ্ঞানীরা আসলে বোঝেন নাই, সেটাই বলা হচ্ছে। যে এখানে বলা হচ্ছে উইথ এ টাইনি অ্যামাউন্ট অফ ম্যাস দ্য নিউট্রিনো মে অসিলেট বিটুইন ডিফারেন্ট ফ্লেভার্স। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ নিউট্রিনো নিয়ে এখনো সারা পৃথিবীতে গবেষণা চলছে। এটা একটা খুবই অদ্ভুত পার্টিকেল এবং এই কারণেই বলা হচ্ছে যে এটা হয় আমরা আসলে সোলার ইন্টেরিয়র মডেলটাকে আমাদের নতুন করে একেবারে ঢেলে সাজাতে হবে, অথবা যেটা হতে পারে আসলে নিউট্রিনো ব্যাপারটাকেই আমরা সহজে এখনো বুঝি নাই। কারণ এখানে বলা হচ্ছে দিন দিন যত গবেষণা আগাচ্ছে তখন বলা হচ্ছে যে আসলে নিউট্রিনো আসলে ডিফারেন্ট ফ্লেভার থাকতে পারে, এইভাবে বিজ্ঞানীরা ইন্টারেস্টিং ওয়েতে বলেন। অর্থাৎ এক একটা নিউট্রিনো এক একটা টাইপের, এবং তারা 3টা ফ্লেভারের কথা বলেছেন। অর্থাৎ এই নিউট্রিনো গুলো 3 ভাবে রিয়াক্ট করে। তো যে কারণে দেখা যায় যে 1/3 বিজ্ঞানীরা হয়তো ডিটেক্ট করতে পেরেছেন, বাকি 2/3 তারা পারেননি কারণ তারা ডিফারেন্টলি রিয়াক্ট করে। সো ডিফারেন্ট ফ্লেভারস উড নট বি ডিটেক্টেড থ্রু দ্য রেগুলার মেথড। এটা বিজ্ঞানীরা দাঁড় করিয়েছেন যে আসলে এটা হয়তো এগুলো পসিবল সলিউশন। আচ্ছা, দ্য সলিউশন, সো হোয়াট ইজ দ্য সলিউশন? তো বিজ্ঞানীরা ফাইনালি কি দেখলেন? তো তারা দেখলেন যে আসলে 1998 সালে প্রথম দ্য ফার্স্ট এভিডেন্স অফ নিউট্রিনো অসিলেশন এটা ধরা পড়ে। আর এবং 2001 সালে সাডবারি নিউট্রিনো অবজারভেটরি, যেটা কানাডায় অবস্থিত, এটা হচ্ছে দে হ্যাভ ফাউন্ড দ্য ক্লিয়ার এভিডেন্স অফ নিউট্রিনো অসিলেশনস। এবং ফাইনালি বিজ্ঞানীরা একটা লেভেলে তারা আবিষ্কার করতে সক্ষম হয় যে নিউট্রিনোস ক্যান অসিলেট বিটুইন থ্রি ফ্লেভার্স ডিউরিং দ্য ট্রিপ ফ্রম দ্য সান আর্থ। অর্থাৎ যখন সূর্য থেকে আর্থে তারা আসে, 2/3 অফ দ্য ওয়ান্স প্রডিউসড হ্যাড চেঞ্জ ইনটু অ্যানাদার টাইপ। অর্থাৎ এখানে ইন্টারেস্টিংলি বলা হচ্ছে যে আসলে নিউট্রিনো গুলো তারা সবাই একসাথে আসে কিন্তু এর মধ্যে 2/3 আবার ডিফারেন্ট টাইপে তারা পরিণত হয়। এবং এই ঘটনার পরে আসলে এখন পর্যন্ত ইট হ্যাজ কনফার্ম দ্য মডেলস অফ দ্য সোলার ইন্টেরিয়র। অর্থাৎ বিজ্ঞানীরা এটা বলতে পারে যে এখন পর্যন্ত তাদের যে মানে অর্থাৎ যে আন্ডারস্ট্যান্ডিং সেটার ভিত্তিতে তারা বলেন যে ঠিক আছে, সোলার ইন্টেরিয়র সম্পর্কে আমরা যা যা এখন পর্যন্ত জানলাম এটা ঠিক আছে, ভবিষ্যতে হয়তো কোনো এক্সপেরিমেন্টের বেসিসে আমাদের চেঞ্জ করা লাগতেও পারে। আচ্ছা,
তো what is the summary? আচ্ছা summary হচ্ছে the models are used to help understand the interior of the sun. Observations can help to refine these models, or I mean further observations. And the solar neutrino problem is one example. The resolution confirmed the solar model and changed our understanding of the neutrino. অর্থাৎ নিউট্রিনো নিয়ে গবেষণা করতে গিয়ে আমাদের সোলার মডেল বিষয়টা আসলে খুব বেশি পরিবর্তন হয়নি, কিন্তু আমরা নিউট্রিনো নিয়ে অনেক নতুন কিছু জানতে পেরেছি, যেমন এটার অসিলেশন হয়, এটার ডিফারেন্ট ফ্লেভার আছে, এবং এই ব্যাপারগুলো অদ্ভুতভাবে কাজ করে, এবং যেটার কারণে দেখা যায় যে 2/3 ডিফারেন্ট ফ্লেভারে পরিণত হয় বলে 1/3 অনলি ক্যান বি ডিটেক্টেড, দ্য আদার 2/3 আর নট ডিটেক্টেড। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম, তো আমরা যদি জিনিসটাকে আবার একটু প্রথম থেকে দেখি, যে খেয়াল করে দেখো, হাউ ক্যান উই নো দ্যাট হোয়াট গোজ ইনসাইড দ্য সান, হোয়াট গোজ অন ইনসাইড দ্য সান, বিকজ নো ওয়ান নো ওয়ান হ্যাজ এভার গন ইনটু দ্য সান। তো এটা আসলে আবারও বলছি যে আসলে এই বিভিন্ন মডেলের বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর প্রেক্ষিতে এই মডেলটা তৈরি করা হয়েছে। তো আমরা একটু আগে যেটা দেখলাম যে আসলে অলরেডি আমরা পড়লাম যে সোলার অসিলেশন গুলো হয়, বা এই যে নিউট্রিনোর ব্যাপারটা, হ্যাঁ, তো নিউট্রিনো বা সোলার অসিলেশন এগুলো প্রত্যেকটা জিনিসই আমাদেরকে সোলার ইন্টেরিয়রের এই মডেলটা দাঁড় করাতে আমাদের সহযোগিতা করেছে। আচ্ছা, তো আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করে দেখি, আসলে এই ছবিটা এই কারণেই এইগুলো সারা পৃথিবীতে, এই যে মাউনালিয়া, বিগ বিয়ার, তারপর উদয়পুর, তারপর এইটেড, তারপর হচ্ছে কার্পোটোলো, তারপর লিয়ারমন্ট, এই সমস্ত বিভিন্ন জায়গা পৃথিবীর, যেগুলো আসলে এগুলো বিভিন্ন অবজারভেটরি, যেগুলো আসলে বসানো হয়েছে to monitor the variations in solar brightness across the world, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী এগুলো বসানো হয়েছে শুধু চেক করার জন্য যে সোলার যে ব্রাইটনেস এটা আসলে কোনো ভ্যারি করে কিনা। তো বিজ্ঞানীরা আসলে দেখেছেন, আসলে যুগের পর যুগ ধরে তারা চেক করেছেন যে এটা আসলে ভ্যারি করে না, এবং এই মডেলের প্রেক্ষিতে তারা বলে থাকেন যে আসলে সত্যিকার অর্থে বিলিয়ন বিলিয়ন ইয়ার্স ধরে সূর্যের এই ব্যাপারটা ভ্যারি করে না। এবং আমরা আগেই পড়েছি, এটা যদি হিউজ লেভেলে ভ্যারি করে তাহলে কিন্তু পৃথিবীর অস্তিত্ব থাকবে না। তো আমরা যদি এটা আমরা আগেই জানি যে হাউ ডাজ দ্য সান জেনারেট এনার্জি, এটা আমরা অলরেডি বলেছি যে আসলে সানের বয়স অলরেডি 5 বিলিয়ন ইয়ার্স, এবং ইট ক্যান অলসো বি সার্ভাইভড ফর মোর 5 বিলিয়ন ইয়ার্স। এবং যেটা বললাম আমরা যে সান মাস্ট হ্যাভ fairly constant luminosity in the long term, and sun must have very constant luminosity in the short term. হ্যাঁ, fairly constant luminosity in the long term, fairly constant আর very constant luminosity in the short term। অর্থাৎ 30-40 বছর ধরে বিজ্ঞানীরা যে পরীক্ষাগুলো করেছেন সেখানে দেখেছেন আসলে লুমিনোসিটির তেমন কোনো চেঞ্জ হয় না। এবং এই ছবিটা আমরা আগেও দেখলাম, একেবারে শুরুতেই দেখলাম। তো সেই অনুযায়ী আমরা বিভিন্নগুলো আলোচনাও করলাম যে সানের যে ইন্টেরিয়র যে ব্যাপারটা। তো এখানে আরেকটা কথা হচ্ছে, নিউক্লিয়ার ফিউশন টেক্স প্লেস ইন দ্য ভেরি কোর অফ দ্য সান, তো হাউ ডাজ দ্য এনার্জি গেট টু দ্য সারফেস সো দ্যাট ইট ক্যান বি রেডিয়েটেড অ্যাওয়ে। তো অর্থাৎ আমরা যেটা বলছি যে নিউক্লিয়ার ফিউশন তৈরি হচ্ছে কোরে, তাহলে এনার্জিটা কিভাবে সারফেসে আসছে, তাহলে আমরা এটা বললাম যে আসলে শুরুতে এই টোটাল এনার্জিটা রেডিয়েশন আকারে পাস হয়, তারপর একটা পর্যায়ে এটা হচ্ছে কনভেকশন আকারে আমাদের কাছে আসে। অর্থাৎ রেডিয়েশন, কনভেকশন, বাট কন্ডাকশন কিন্তু হয় না, কারণ কন্ডাকশন শুধুমাত্র সলিডের মধ্যে হয়। আমরা জানি যে কন্ডাকশন ব্যাপারটা একটু ডিফারেন্ট, আর কনভেকশন হচ্ছে গ্যাস এবং তোমার লিকুইডের মধ্যে হয়, এবং সান যেহেতু পুরোটাই গ্যাস, তো সেই কারণে এখানে কন্ডাকশন ব্যাপারটা নেই, এখানে কনভেকশন এন্ড রেডিয়েশন ব্যাপারটা আছে। হ্যাঁ, আচ্ছা, তো ব্যাপারটা আমরা যদি ফাইনাল এই ছবিটা একটু খেয়াল করি, এই ছবিটা অর্থাৎ আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে সূর্যের, অর্থাৎ দেখতেই পাচ্ছ যে সূর্যের 1/4 একটা অংশ নিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে দিস ইজ দ্য কোর এনার্জি জেনারেশন, সো আফটার দ্যাট দিস yellowish place is the radiative zone, and after that this is the convection zone। ঠিক না? অর্থাৎ এই একেবারে কোর এনার্জি থেকে রেডিয়েটিভ আকারে এনার্জি এই পর্যন্ত পাস হয়, তারপর আসলে কনভেকশন আকারে পাস হয়। এবং এই ছবিটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে, আমরা কিন্তু একটা যে বিষয় জানি যে কনভেকশন যখন কোনো কিছু হয়, পানি যখন একটা পানি ফোটে, পানি গরম হয়, কি হয়, প্রচন্ড উত্তপ্ত যেগুলা সেগুলা হচ্ছে আমরা দেখি যে অর্থাৎ একদম নিচে যখন তাপ দেয়া হয় তখন প্রচন্ড উত্তপ্তগুলো উপরে উঠে যায়, আর হালকা ঠান্ডাগুলো নিচে নেমে যায়, এই ঠান্ডাগুলো আবার উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, এভাবে। অর্থাৎ আমরা যেটা দেখি যে প্রচন্ড গরমটা উপরে উঠে যায়,
আর ঠান্ডাটা নিচে নেমে যায়, নিচেরটা আবার গরম হয়ে উপরে উঠে যায়, এভাবে এই ব্যাপারগুলো চলতে থাকে। সুতরাং ডিয়ার অল, আশা করি আমরা আজকে যে আলোচনাটা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো ট্রুলি দিস ওয়াজ দ্য ডিসকাশন রিগার্ডিং দ্য সানস ইন্টেরিয়র। তো হোপফুলি উই উইল মিট ওয়ান্স অ্যাগেন অন দ্য নেক্সট উইক। সো টিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।